ওনার আয়নাঘর সম্পর্কে শোনা যায়, আওয়ামী লীগের থেকে দূরে থাকো, আওয়ামী লীগকে বর্জন করো। আরো মানুষ হত্যা করার জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন। স্বপ্নে পোলাও খোরমা খাওয়াই ভালো। যারাই সংসদে ছিল সবই পলাতক। এগুলো আমার পাবলিক মিটিং এর বক্তব্য আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন, বিজয়, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, সেনাবাহিনীর ভূমিকা, সবকিছু মিলিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার বিশ্লেষণ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্র সংস্কার এবং তারপরে ইলেকশন, এই পর্যন্ত আপনার ভাবনাটা কি? খুব সংক্ষিপ্ত কথায় টু দি পয়েন্টে বলেন। কোটা বিরোধী আন্দোলনটাকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হওয়া উচিত, এটার কথা কিন্তু ৩রা জুলাই এই বছরের আমার সমাপনী ভাষণে আমি এটার উপরে বক্তব্য দিয়েছি। সেখানে কিন্তু এই কথাটা আমি বলেছিলাম যে আমাদের বাঙালিদের একটা ইতিহাস আছে যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে ওরা যে কোনো ত্যাগ স্বীকার করতে যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। এটা আমার ভাষণে আছে। ৩রা জুলাই আমি সংসদে বলেছি। আমি এটাই বলছি যে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল বৈষম্যহীন সমাজ গঠন করেছিল। এখন এটাই হলো। এগুলো কিন্তু আমার কথায়, এই যে কর্তৃত্ববাদী সরকার, একদলীয় শাসন ব্যবস্থা, আওয়ামী ক্রেসি তৈরি করা হচ্ছে, বিভিন্নভাবে দেশকে বিভাজন করা হচ্ছে, এগুলো আমি কনস্ট্যান্টলি আমার প্রত্যেকটা বক্তৃতা, এবং আওয়ামী লীগ দুঃশাসন, আওয়ামী লীগকে অনুসরণ করার মতো কিছু পার্টিটা নয়, আওয়ামী লীগের থেকে দূরে থাকো, আওয়ামী লীগকে বর্জন করো, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াও, এটা জনগণের পক্ষে দাঁড়ানো, এগুলো আমার পাবলিক মিটিংয়ের বক্তব্য আছে। তো এটার পরে যেটা হয়েছে, যেটাই এখন দেশে একটা পরিবেশ এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আমি সাপোর্ট দিয়েছি। কেননা দুটো কারণে। এটা হলো, আমাদের দেশের একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে আমরা কিন্তু ডেমোক্রেসি করতে শুধু ইলেকশন ভালো হলেই হয় না। আমরা ইলেকশনের দিকে জোর দিয়েছি। ইলেকশন ভালো হওয়ার পরে দেখা গেছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, কিন্তু এরা ফর দ্য পিপল হয়নি। কারণ আমাদের শাসন ব্যবস্থাটা এমন যে তারা তখন ওই ফর দেয়ার ওন পার্টি অ্যান্ড দেমসেলভস, এটা একেবারে 91 পর থেকে সবসময় হয়েছে। তা আমার কথা হলো যে বাই দ্য পিপল যখন হবে তখন ফর দ্য পিপল হতে হবে এবং অফ দ্য পিপল হতে হবে। সেই জন্য আমাদের কিছু সংস্কার প্রয়োজন। সেটা হলো, একটা হলো সাংবিধানিক আমাদের শাসনতন্ত্র বা আমাদের যেটা রাষ্ট্রীয় আর কি কনস্টিটিউশন, সেটাকে সংবিধানকে পরিবর্তন করতে হবে। এখানে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে। সাবেক বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন যে এই বৈষম্যটা তিনি দূর করবেন। প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতার একটা সমন্বয় তিনি করবেন। না, এটা উনি কি বলেছিলেন আমি জানি না, কিছু করেননি কেউ। ওনারা বরং সবসময় নিজেদের ক্ষমতাটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছেন। একসঙ্গেই নির্বাহী বিভাগের আন্ডারে আমাদের পার্লামেন্ট 100% আন্ডারে, উনি যা বলবেন তাই হবে, আইন তাই, ওনার কথা মতো, এটা রাবার স্ট্যাম্প। বিচার বিভাগে এমনভাবে ব্যবস্থা করা আছে অলমোস্ট 99% ওনাদের হাতে। বিরোধী দল বা মাঠে যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের চাওয়া হচ্ছে একটি ফেয়ার ইলেকশন। এর আগে আসছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার করতে গিয়ে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের সব সেক্টর ধ্বংস। প্রত্যেকটি সেক্টরকে সংস্কার করা এবং এই সংস্কার করে ইলেকশনকে রেডি করা, এটি কি খুব সহজ কাজ? এবং এটার জন্য আসলে কি প্রক্রিয়ায় আগাতে হবে, কত সময় লাগতে পারে, আপনার অবজারভেশন? না, এটা কাজটা খুবই কঠিন। কিন্তু আমি এখনো বলছি, ইলেকশন করে ছেড়ে দিলে আবার একই জিনিস হয়ে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। 91 থেকে আমি রাজনীতিতে বিভিন্ন আছি, পার্লামেন্টে প্রায় সবসময় ছিলাম। আমি দেখেছি সব সরকারকে আমার দেখা আছে, সুযোগ পেলে সবাই ক্ষমতায় পাওয়ার করাপশন, অ্যাবসলিউট পাওয়ার করাপশন, অ্যাবসলিউটলি, এটা সবসময় হতে থাকে। তো এবং তারা ইলেকশনে পাশ করে পরের ইলেকশন কিভাবে জিতবেন এটা সব সরকারই করে, কিন্তু তারা জনগণের মন জয় করে সেটা করতে চায়। আমাদের যেহেতু সুযোগ আছে, তারা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে নিজেদের কন্ট্রোল করে ইলেকশন ম্যানিপুলেট করে হতে চায়। এটা আমাদের সব বড় বড় দল। সংস্কার হলো আমার হলো সংবিধান সংস্কার করে, আমি যেটা বললাম যে সরকারকে জবাবদিহিতামূলক করতে হবে। এটা প্রথম, তাহলে সংস্কার হবে সংবিধান। তারপর সংস্কারটা কি হবে? প্রথম কথা হলো ইলেকশনের জন্য, তুমি যে ইলেকশনের জন্য সংস্কার হলো ইলেকশন। না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই তো ইলেকশন না, প্রধান লক্ষ্য ইলেকশন নয়। আমাদের প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশা ইলেকশনের পরে জনগণের সরকার হবে এবং সেটার জন্য জনগণের পক্ষে কাজ করে, সেভাবে আমরা দেখতে চাই। শুধু বারে বারে ইলেকশন করে একটা সরকার দিলাম, আবার শেষ হয়ে যাচ্ছে তান্ত্রিক হলো, আবার তারে উল্টে আবার একটা সরকার দিলাম, এরকম করে কোনো হবে না। ইলেকশন সংস্কার হতে হবে সংবিধানের। প্রথম হলো ইলেকশন সংক্রান্ত যতগুলো ব্যাপার আছে, ইলেকশনের সঙ্গে জড়িত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকশন কমিশনার, ডিসিএসপি, সবাইকে একটা সেভাবে সংস্কার করতে হবে যাতে ইলেকশনটা ঠিক হয়। তারপরে আসলে সংবিধান সংশোধন করতে হবে যাতে সবার সঙ্গে কেউ কারো একেবারে পিলার্স অফ দ্য স্টেট বলা হয় যে স্তম্ভ, 3টি স্তম্ভ, সেগুলো একটার সঙ্গে
একটা একটার উপর ডিপেন্ডেন্ট হতে হবে, একটা একটার সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে, কেউ কারো আন্ডারে না। অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে এবং সেটা যেন কার্যকর থাকে ভবিষ্যতে, যে আবার নিজের দল ঢুকিয়ে দিয়ে হিউম্যান রাইটস কমিশন সবগুলো জিরো করে না দেওয়া হয়, জনগণের পক্ষে কেউ দাঁড়ানো না থাকে সেই রকম যেন না হয়, সেটা নিশ্চিত করতে হবে। তারপরে আমি মনে করি পরবর্তীকালে নির্বাচন হয়, দ্যাট উইল গিভ এ সর্ট অফ এ গভর্নমেন্ট। এর আগে যারা সরকারের মদতদাতা, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, অর্থনৈতিক ধ্বংসকারী, তাদের যে ধরা হলো এবং তাদের অনেকেই পালিয়ে আছে, তাদেরকে ধরা হবে, তাদের বিচারের প্রক্রিয়াটা কি হবে? এটা তো রুটিন ওয়ার্ক। এই কথাগুলো আমাদের দেশে কেন, মানুষে যদি কেউ দুর্নীতি করে, কেউ ক্রিমিনাল কোনো কাজ করে, এটা তো স্বাভাবিক আইনের মাধ্যমেই তাদের বিচার করা দরকার। আইনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল একদিন পর্যন্ত, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়নি। একটা স্টেজের পর তো আইনের প্রয়োগই ছিল না, তারা আবার নির্ধারণ করতেন কে আইনের বাইরে থাকতে পারবে। এগুলো থেকে উদ্ধার তো হলে এটি অটোমেটিক্যালি এগুলো যারা ডেফিনেটলি বিচার করতে হবে, যারা যারা দুর্নীতি করেছেন, বিভিন্নভাবে অন্যায় অবিচার করেছেন, মানুষের অত্যাচার করেছেন, তার বিচার তো হতেই হবে। সেই বিচার করতে হবে। ক্রিমিনাল অ্যাক্ট হলে, ক্রিমিনাল কাজ করলে, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেছি সেই জন্য বিচার করা, এটা আমি মনে করি কোনো ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে না, যদি সেই রাজনৈতিক দল কোনো রকম সেরকম কোনো ধ্বংসাত্মক বা ওই ধরনের টেরোরিস্ট অর্গানাইজেশন না হয়। আইনগতভাবে বৈধ যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি করেছি, আমার নির্বাচনের কারণে, যে কোনো কারণে আমি মনে করছি আমি তাকে সমর্থন দেবো, এটা তো মানুষের ব্যক্তি স্বাধীনতা। আমি তাকে পছন্দ করি, তার নেতাকে পছন্দ করি, অথবা তার দলের গঠনতন্ত্র, অথবা তার দলের কোনো একজন কাউকে সঙ্গে আমার ভালো সম্পর্ক হতে পারে। এগুলো কিন্তু কোনো অপরাধ মনে হয় না। যেটা অপরাধ, যেটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা যায়, দুর্নীতি করা, মানুষকে নিষ্পাষণ করা, নির্যাতন করা, ক্ষতি করা, বিভিন্নভাবে আইনগতভাবে মানুষের সহায় সম্পত্তি দখল করা, মানুষকে বঞ্চিত করা, এগুলো থেকে বিচার করতে হবে। এক সময় বিএনপি ছিল না ফিল্ডে, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, প্রয়োজন ছিল, জাতীয় পার্টি নিয়ে টানাটানি হয়েছে। এখন ভবিষ্যতে দেখা যাচ্ছে ফিল্ডে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, ইসলামিক দলগুলো আছে। আবারও কি সেই জাতীয় পার্টি টানাটানির মধ্যে পড়বে, বা শেষমেশ কি আগামী ইলেকশনের বিরোধী দলীয় নেতা জিএম কাদেরই থাকবেন? এরকম স্বপ্ন কি জিএম কাদের দেখছেন, বা সম্ভাবনা আছে কিনা? স্বপ্ন দেখলে তো স্বপ্নে পোলাও খোরমা খাওয়াই ভালো। আমরা সরকারে যাব, সেটাই স্বপ্ন দেখা উচিত। আমি কেন পান্তা ভাত খাওয়ার স্বপ্ন দেখবো কেন? স্যার, আমরা দেখেছি যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন সেনাবাহিনী প্রধান সমস্ত রাজনীতিবিদদের, দল প্রধানদের ডাকলেন, আপনাকেও ডেকেছেন। তো সংসদের একমাত্র আপনি দাওয়াত পেয়েছেন। বিরোধী দলের যে স্বতন্ত্র প্রার্থীরা ছিল, যারাই সংসদে ছিল, সবই পলাতক। আপনি একমাত্র বঙ্গভবনে গিয়েছেন এবং আপনি এখন পর্যন্ত অ্যাক্টিভ আছেন। আমরা এখন একটু জানতে চাই, শেখ হাসিনাকে নিয়ে অনেক আগ্রহ এখন মানুষের মনে। এত বছরের শাসক, তাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। শেখ হাসিনা আসলে কেমন ছিলেন? ওনার আয়নাঘর সম্পর্কে শোনা যায়, ওনার শেষ মুহূর্তে ক্ষমতা না ছাড়ার বিভিন্ন গল্প শোনা যায়, আরও মানুষ হত্যা করার জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন, এরকম গল্প শোনা যায়। আপনি তো কাছ থেকে শেখ হাসিনাকেও দেখেছেন, শেখ রেহানাকেও দেখেছেন। আপনার এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা কি আমাদের সাথে সংক্ষেপে শেয়ার করা যায়? 2018 পর থেকে আমার সঙ্গে যোগাযোগ কম ছিল। তো বলা যায় তার আগে যখন মন্ত্রীতন্ত্রী ছিলাম, তখন ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে। আমি ওনাকে, এখন যেগুলো প্রচার হচ্ছে এগুলো আমার কাছে শকিং। মানে ওনার মতো মানুষ এত বিনয়ী, ভদ্র, আমাদেরকে খাওয়াতেন, আদর করতেন, বা যে কোনো সময় কোনো কথা বলতেন, হাসি ঠাট্টা করতেন, খুব স্বাভাবিক একজন আমাদের পারিবারিক সদস্য, এরকমই মনে হয়েছে সবসময়। এই জন্য এখন যখন আমি এগুলো শোনা শুরু করলাম, আমার কাছে কিন্তু আগের থেকেই খুব অসম্ভব মনে হয়েছিল যে এই ধরনের কাজ ওনার দ্বারা কীভাবে হতে পারে। এখনও আমি এটা নিয়ে আই এম শকড যে এই ধরনের এত বড় একটা বিভৎসতা ওনার মতো মানুষের থেকে এটা স্বাভাবিক মনে হচ্ছে না আমার কাছে। তবে মানুষের তো অনেক রকম রূপ থাকে, হয়তো জানি না। স্যার, এবার আপনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি 2 কোটি টাকার মামলা নিয়ে যে জেল খাটানো হলো, বা ওনার প্রতি যে অত্যাচারটা করা হলো, এবং শেখ হাসিনা বলতেন যে যখন খালেদা জিয়ার ছেলে মারা গেছেন, তিনি দেখতে গেছেন, ওই মুহূর্তে একজন মা এরকম একজন শত্রুকে তো ঘরে ঢুকতে দিতে পারেন না, এটাকেও তিনি রাজনীতি করেছেন। এই বিএনপির প্রতি, সমগ্র দলের প্রতি যেভাবে অত্যাচার নিপীড়ন হয়েছে, কিংবা ইসলামিক দলগুলোর প্রতি যেভাবে অত্যাচার নিপীড়ন হয়েছে গণতান্ত্রিক দেশে, আপনি একজন নেতা হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন?
না, এটাকে আমি খারাপভাবেই ব্যাখ্যা করি। এটা ভালো কিছু করেননি উনি। আমি তখনও সেটা সমালোচনা করেছি বিভিন্ন জায়গায়। হয়তো ওপেনলি একেবারে মিডিয়ায় তখন তার বিরুদ্ধে এইভাবে বলার অবস্থা ছিল। তারপরে আমি আমার মনে হয় বলেছি, অনেক জায়গায় বলেছি। আমি খালেদা জিয়ার মামলা সম্পর্কে পরিষ্কার বলেছি যে এটা একটা, আমার যতটুকু ধারণা যেটা দেখেছি, এটা একটা ভুল আর কি, আমাদেরও হতে পারে। আমি আমার টাকাটা একটা অ্যাকাউন্টে রেখেছি, আর একটা ভুল, একটা প্রসিডিউরাল মিস্টেক। উনি টাকাটা কোনো সরানোরই, নষ্টও করেননি। কাজে ওনাকে এই মামলায় অন্তপক্ষে ওনাকে এত বড় সাজা দেওয়া ঠিক হয়নি। হয়তো ওনার সময় অনেক দুর্নীতি হতে পারে, অনেক বড় বড় কিছু হতে পারে, সেগুলো নিয়ে মামলা দিলে সেটা আমরা হয়তো ওইভাবে নিতাম। কিন্তু এগুলো আমার কাছে মনে হয়েছে যে জাস্ট মানে ভোগানোর জন্যই ভোগানো হয়েছে। এটা কিন্তু নতুন নয়। এরশাদ সাহেবের বিরুদ্ধে কিন্তু এই ধরনের মামলা দেওয়া হয়েছিল যে উনি একটা লোককে চাকরি দিয়েছেন, গরিব মানুষ কাঁদাকাটি করেছে, আচ্ছা চাকরিটা দিয়ে দাও, ডিসমিস হয়ে গেছে। সেই জন্য কেন চাকরি দিলেন, ওই জন্য তাকে আবার মানে মামলা হয়েছিল, এবং সেই মামলায় বিভিন্নভাবে ওনাকে হ্যারাসও করা হয়েছে। এই ধরনের বিভিন্ন জায়গায় উনি মানুষকে উপকার করেছেন, সেটার জন্য মামলা দেওয়া হয়েছে। কাজে এই ধরনের মামলা দেওয়ার হিস্ট্রিটা কিন্তু নতুন নয়, তবে এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি ভবিষ্যতে এই ধরনের জিনিস আমাদের সোসাইটিতে থাকবে না, আমাদের সমাজে। এবং রাজনৈতিক সংস্কৃতির এই একটা পরিবর্তন হওয়া দরকার। আমাদের প্রতিপক্ষ আমার শত্রু নয়, আমাদের প্রতিপক্ষ হলো আমার প্রতিপক্ষ। উনি আমার সঙ্গে কম্পিটিশন করবেন, কিন্তু আমি ওনাকে শত্রু মনে করবো কেন? ওনার বাসায় আমি যাব না, উনি আমার বাসায় আসবেন না, ওনার ছেলের বিয়েতে আমি যাব না, ওনার সঙ্গে ভদ্রতা দেখা কথা বলবো না, ওনাকে দেখলেই আমি খুন করার চেষ্টা করব, উনি আমাকে খুন করার চেষ্টা করবো। এই জিনিসগুলো, এটা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ। অন্য কোনো দলে কিন্তু এই ধরনের জিনিস যে মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে গিয়েছিলেন, সেই মুহূর্তে খালেদা জিয়া তাকে ঢুকতে দেয়নি, এটি কি যুক্তিযুক্ত না? আপনার কাছে কি মনে হয়? দুটোই হতে পারে, কিন্তু খারাপ হয়েছে যে এটা নিয়ে রাজনীতি করা। উনি ঢুকতে দেননি, এটা ওনার শোক, ওনার কাছে মনে হচ্ছে যে এর জন্যই আমার ছেলেটা হয়তো মারা গেল, হয়তো আমার কাছে দেখাও করতে পারলো না, উনি পারলেই হয়তো দেখলেই করতে পারতেন আমাকে। এটা হয়তো মনে হতে পারে যে ওনাকে আমি কিভাবে দেব। মায়ের, ছেলের মৃত্যুর পরে মায়ের মনের অবস্থা স্বাভাবিক, ক্যালকুলেটিভ হবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই, এটা আবেগ। সেটা ওটার জন্য ওনার কোনো দোষ আমি মনে করি না। উনি এসে গেছেন, ফিরে গেছেন, এটাও আমি মনে করি ওনার জন্য গুড গ্রেস রাখা উচিত ছিল, যে না, ওনার কাছে মনের অবস্থা খারাপ, আমার সঙ্গে দেখা করেনি, ফাইন, এটুক পর্যন্ত ঠিক আছে। কিন্তু উনি এসে এটাকে নিয়ে একটা মানে ওনার খালেদা জিয়াকে দুর্নাম করার জন্য বিভিন্ন প্রচারণা করলেন, এটাকে আমি মনে করি ব্যাড টেস্ট। এটা করা উচিত ছিল না। আমাদের রাজনীতিতে এইসব জিনিস থেকে আমার মনে হয় সামনের দিকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সামনে আমাদের অনেক কিছু শেখার আছে। গণমাধ্যমের ভূমিকা, একাল দেখছেন, কথা বলছেন, আমি বলছি, আরো মানুষ বলছে, টেলিভিশনগুলোর ভাষা দেখছেন, বিটিভির ভাষাও দেখছেন, আর সেকাল শেখ হাসিনার কাল, এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে কি চোখে দেখেন, বা এই পার্থক্যটা কি আসলে রাখা সম্ভব হবে কিনা, নাকি যখন যে সরকার আসবে আলটিমেটলি একইভাবে কম আর বেশি সেই দিকেই প্রভাবিত হবে? আপনার কি মনে হয়? আমি ওই জন্যই সংস্কারটা চেয়েছি। সংস্কারের কিন্তু মধ্যে একটা বড় জিনিস হলো, মানে জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে সরকারের, এবং জবাবদিহিতার জন্য যে ফর্মালি এটা হলো পার্লামেন্ট, আর ফোর্থ পিলার বলা হয় মিডিয়া। মিডিয়াকে সেই সুযোগ দিতে হবে যে সরকারকে বলা, যারা সরকারি প্রতিনিধি আছেন বা যারা পলিটিক্স করেন তাদের কাছেও তথ্য পৌঁছে দেওয়া, এবং তাদেরকে হুঁশিয়ার করা অথবা তাদেরকে জানানো যেটা করা উচিত করা উচিত না। জনগণ এটা চাচ্ছে। এটাকে ফ্রি না করলে কখনোই জনগণের এই জবাবদিহিতামূলক সরকারও হবে না, জবাবদিহিতামূলক সমাজও হবে না। কাজে এইটাও সংস্কারে আনতে হবে যে সরকারি আসুন তারা যেন এইটাকে ছেড়ে দেন। সরকারের বিরোধিতা করা মানে তাদেরকে অন্যায় করা নয়, সরকারের বিরোধিতা করা মানে তাদেরকে বলে দেওয়া যে কি হলে ভালো হয়, জনগণ কি চাচ্ছে। যেই দিন জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করলেন সরকার আইন করে, সরকার পালিয়ে যাবার পরে সেনাপ্রধান প্রথম নামটি নিয়েছেন জামাতের প্রধানের, ডাকা হয়েছে যে এই রাজনৈতিক নেতাদের। তাহলে এই যে আমরা আইন করে আপনাকে নিষিদ্ধ করি, আমাকে নিষিদ্ধ করি, আবার পরবর্তীতে তো সময় যখন পাল্টে যায় সবাই আবার শুদ্ধ হয়ে যায়, এই আইনটা আসলে কখন শতভাগ কার্যকর হয়? আমাদের দেশের মালিক হলো জনগণ, এটা আমরা অনেক সময় ভুলে যাই। এবার একটু প্রমাণ করেছে জনগণ। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই নিষিদ্ধ করার প্রক্রিয়াতে, আমাকে সাংবাদিকরা, যে আমি টেলিভিশনে বলেছি, বলা হয়েছিল এটা আপনি কি মনে করেন? আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রে প্রতিটি দলের, রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেওয়া উচিত, এবং যার যার রাজনীতি করার ইচ্ছা আছে তার দল গঠন করতে দেওয়া উচিত, এবং এগুলো যদি জনগণের কাছে প্রত্যাখ্যিত হয় এমনি ভ্যানিশ হয়ে যাবে। আর্টিফিশিয়ালি আইন করে কাউকে যদি ভ্যানিশ করার চেষ্টা করা হয়, এবং তাদের যদি সংগঠন থাকে, কিছু রাজনীতি থাকে, কিছু জনসমর্থন থাকে, তাহলে সাধারণত এগুলি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, এবং এগুলো পরবর্তীকালে অস্থিতিশীল বা কি বলবো অস্বাভাবিক রাজনীতির জন্ম দিতে পারে। স্যার, ভারতের সাথে বর্তমান সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে।
আপনি কি মনে করেন ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে? আমার কাছে মনে হয়েছে বিগত বেশ কিছুদিন থেকে শেখ হাসিনা মানে বাংলাদেশ মনে করেছেন। শেখ হাসিনা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন না দীর্ঘদিন থেকে, ওইটা ওনারা যে কোনোভাবে ইগনোর করেছেন। আর যেটা আমার কথা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে রাখতে হবে আমাদের নিজের স্বার্থে, এবং এটা আমাদের যেহেতু একেবারে আমাদের প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, এবং অনেক ক্ষেত্রেই আমরা ভারতের কাছে অনেক ধরনের সুযোগ সুবিধা নিতে পারি। কিন্তু একটা জিনিস এখানে আমি মনে করি এবার জনগণের যেটা প্রমাণ করেছে সেটা হলো আমরা প্রভু চাই না। তাদের মনে হয়েছে যে ভারত বিভিন্নভাবে আমাদের উপর প্রভুত্ব করতে চাচ্ছে। আমরা বন্ধুত্ব চাই, তুমি আমার বন্ধু হবে, আমি তোমার বন্ধু হবে, তুমি আমার প্রভু হবে, আমি তোমার দাস হব। এটা হতে বাংলাদেশের জনগণ রাজি নয়। শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করেন? ওনার রাজনীতির আর কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। ওনার বয়স হয়ে গেছে, এখন যে পর্যায়ে আছেন উনি হয়তো বিচারের সম্মুখীন হবেন, পরবর্তীতে উনি রাজনীতিতে ফিরে আসবেন, এটা আমার কাছে মানে খুব একটা সম্ভাবনাময় মনে হচ্ছে না। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বলে মনে করতে পারেন? আওয়ামী লীগে আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক কাঠামো হিসাবে আওয়ামী লীগ দাঁড়াতে খুব সহসা পারবে না। তবে আওয়ামী লীগের একটা বৃহৎ সমর্থক গোষ্ঠী আছে, যেহেতু অনেক দিনের পুরানা দল এবং অনেকে একেবারে পারিবারিকভাবে বংশানুক্রমিক আওয়ামী লীগ করে, ওদের আওয়ামী লীগ মতাদর্শের একটা সমর্থক গোষ্ঠী থাকবে। তারা হয়তো সম্মিলিতভাবে কোনো দল, আওয়ামী লীগের ব্যানারে আর দল করে আবার রাজনীতিতে সহজে আসতে পারবেন না, কিন্তু তারা একটা নির্বাচনে তারা একটা বড় ভূমিকা রাখতে পারবেন সব। জাসদ, ইনু সাহেব, রাশেদ খান মেনন সাহেব, আশেপাশে যারা ছিলেন 14 দল মহাজোট, আপনারা দেখেছেন যে আপনারা বিরোধী দল, ওই মহাজোটের সবাই এখন জেলে বা লুকিয়ে আছে, পালিয়ে আছে। তাদের ভবিষ্যৎ কি হতে পারে? এটা আমি আমার ইভ্যালুয়েশনে ওনাদের রাজনীতি এমনিতেও খুব একটা ছিল না, ওনাদের সমর্থক আমার মনে খুবই কম ছিল। এটা বলছি এই জন্যই, ওনারা অনেকেই অনেক শ্রদ্ধেয় রাজনীতিবিদ, অনেক বয়স্ক মুরব্বী, যেমন মেনন ভাই, কিন্তু ওনারা কিন্তু নৌকা মার্কে ইলেকশন করেছেন, যেহেতু ওনাদের নিজস্ব কোনো বেস ছিল না, মানে ওনাদের সাপোর্ট বেস ছিল না। ওনাদের রাজনীতিবিদ হিসাবে হয়তো ওনাদের নিজস্ব একটা বিশেষত্ব ছিল, ফেস ভ্যালু বলতে পারো। আমাদের দলের কিন্তু আমরা কোনোদিনই যার সঙ্গেই যাই, আমরা আমাদের নিজস্ব সিম্বল লাঙ্গল মার্কা ছাড়া কোনোখানে কোনো নির্বাচন করিনি। শেখ হাসিনা যখন রাষ্ট্রপতি নির্বাচন করেন তখন এই চমকটা কেন তৈরি করেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি এখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আছেন? এই চমকটার ঘটনাটা কি? আমরা তো সবাই খুব সারপ্রাইজ ছিলাম যে দলে এত এত লোক, চেনা মুখ থাকতে শাহাবুদ্দিন সাহেব কেন রাষ্ট্রপতি হলেন? ওনার ভেতরে কি অঙ্ক ছিল শেখ হাসিনার পলিটিক্সে? এটা ঠিক আমি ব্যক্তিগতভাবে তো ওনাদেরকে অতভাবে চিনি না, ওটা আমি ঠিক জানি না ওনার সাথে শেখ হাসিনার কী সম্পর্ক ছিল। হয়তো উনি বিশ্বস্ত মনে করেছিলেন, আর যেহেতু মানে একটা করার জন্য যে মেজরিটি দরকার এটা ওনার হাতে ছিল, উনি যাকে তাকে করতে পারতেন, ওনার চয়েস। যেটা বললাম, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা। ওনার কাছে যাকে বিশ্বস্ত মনে হয়েছে, বিশ্বাসযোগ্য মনে হয়েছে, হয়তো সেই জন্যই করেছেন, বা উপযুক্ত মনে হয়েছে সেই জন্যই করেছেন। ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ওনার কার্যকলাপ সম্পর্কে আমি খুব পরিষ্কার জানি। উনি তো আওয়ামী লীগের একজন সাধারণ লেভেলের মানুষ ছিলেন, সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। ওনার হাত ধরেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেন, সরকার পরিবর্তন হলেন, আওয়ামী লীগ শেষ হয়ে গেল। ওনার মনের অবস্থা কি বলে আপনি মনে করেন? না, এটা উনি বলতে পারবেন। ওনার মনের অবস্থা তো আমি বলতে পারবো না। উনি কি এটাকে মানে কিভাবে নিচ্ছেন সেটা উনি বলতে পারবেন, এটা বলা আমার পক্ষে শোভনীয়। যখন ইলেকশন হবে তখন আপনি ইলেকশন অবশ্যই নিশ্চয়ই করবেন। আপনি একটু সত্যি কথা বলেন তো, যে লাঙ্গল মার্কায় আপনি কয়টি সিট পাওয়ার আশা রাখেন? এই মুহূর্তে কেউ বলতে পারবে না যে কয়টি সিট কে পাবে, এবং এই মুহূর্তে আমি মনে করি রাজনীতি এবং সার্বিক পরিস্থিতি অত্যন্ত কি বলবো ভোলাটাইল, মানে এখনো কোনো ফরমেশনে আসেনি। সামনের দিনের ইলেকশনে কে আসবে, কোন দল ভালো করবে, কোন দল খারাপ করবে, কে কী পরিস্থিতিতে পড়বে, এখন পর্যন্ত এটা বলা টু আর্লি। উই আর স্টিল নট উই আর স্টিল ইন লিকুইড ফর্ম, মানে বায়বীয় অথবা তরলীকৃত অবস্থা আছে। কোনো সলিডিফিকেশন অব দ্য পলিটিক্যাল ফিউচার এখান থেকে বলা খুব মুশকিল। শেখ হাসিনা আপনাকে ইনডাইরেক্টলি অপমান করেছে বহুবার। একবার নাকি আপনার ভাবি রওশন এরশাদ এবং তার ছেলে সাদের সামনে আপনাকে বলেছিল যে তুমি কোনো কথা বলবা না, কারণ তোমার কোনো ভোট নাই, আমার ভোটে তোমার ভোট। এবং সাদকে তার ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে, রওশন এরশাদকে পাওয়ার দিয়ে তিনি আপনাকে ইনডাইরেক্টলি অপমান করেছিলেন। সে অপমান নীরবে সহ্য করে আপনি এখনো টিকে আছেন। সে কথা কি সত্য না মিথ্যা? একটা অপমানের কথাতে একটা কথা মনে হলো, সেটা হলো আমি যখন নির্বাচিত হলাম জাতীয় পার্টির চেয়ারম্যান, এবং তারপরে আমাকে যখন দলীয়ভাবে আমাকে লিডার অফ দ্য অপোজিশন করে 2018 সালের নির্বাচনের পরে, ঈশ্বর সাহেবের মৃত্যুর পরে,
নির্বাচিত করা হলো এবং সর্বতভাবে আমাদের প্রেসিডিয়ামে এবং আমাদের পার্লামেন্টারি পার্টিতে, তখন আইনগতভাবেই আমি লিডার অফ দ্য অপোজিশন হওয়ার কথা এবং আমরা সেইভাবে চিঠি দিয়েছি। এটা আইনগতভাবেই হওয়ার কথা, কিন্তু ওনারা এটা করেননি। শেখ হাসিনা বললেন এটা করলেন না, উনি রিফিউজ করলেন। উনি বললেন যে ওনাকে করতে হবে। তো এটা একটা আমার উপর একটা চপেটাঘাত। আমি উপযুক্ত হিসাবে এসেছি এবং আমি নিয়মকানুন মেনেই এসেছি এবং আমার দল চাচ্ছে, কিন্তু উনি আমাকে করেননি। এটা একটা আমি অপমানিত হয়েছি। আর পরবর্তীকালে আমাদেরকে ভোট নিয়ে উনি সরাসরি আমার সঙ্গে এই ধরনের কথা কোনো সময় বলেননি। আমার সঙ্গে সত্যি কথা বলতে উনি অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলতেন, শ্রদ্ধার সঙ্গে কথা বলতেন। আর ভোট আমাদের নেই, এটা আওয়ামী লীগের প্রায় সময় অনেক সময় বলতো যে আপনাদের কি ভোট আছে, আপনারা কি করতে পারেন, আপনারা এত বড় বড় কথা বলেন কেন। এসব বিশেষ করে আমাদের অন্যান্য নেতারা বেশি, আমি তো খুব সেরকম উচ্চবাচ্যভাবে কথা বলি না, এসব নিয়ে কথা বলতো অনেক সময় যে আপনাদের কি ভোট আছে। তো আমরা তখন বলেছিলাম যে ক্ষমতার থেকে বাইরে এসে ইলেকশন করেন, কার কি ভোট আছে তখন বোঝা যাবে। এইটাই ছিল আমাদের উত্তর এবং এখনও এটা আমাদের উত্তর। ক্ষমতার থেকে বাইরে এসে ইলেকশনে আসেন, জাতীয় পার্টি লাঙ্গল কয়টা ভোট পাবে তখন দেখতে পাবেন।